শম্ভু দেখল ওর পায়ের ধারের দেওয়ালে যে সাহেবের ছবিটা ছিল, কেউ যেন ধারালো বড় বড় নখ দিয়ে সাহেবের বুকের কাছটা খুব হিংস্রভাবে চিরে দিয়েছে। এই অবধিও হয়তো ঠিক থাকতো, কিন্তু ওই ক্ষতস্থান থেকে নিচের দিকে নেমে যাচ্ছে একটা লাল রঙের তরল। সেটা যে রক্ত তা সেই কালো অন্ধকারের মধ্যেও শম্ভুর বুঝতে অসুবিধা হলো না। এরপর শম্ভু সাহেবের মুখের দিকে যখন তাকালো, তখন ওর বুকের ভেতরটা ভয়তে শিথিল হয়ে গেল। শম্ভু দেখল সাহেবের দুই চোখের জায়গা এখন খালি। সেখানে রয়েছে দুটো অগভীর কালো গর্ত, যার মধ্য থেকে দুটো জ্বলন্ত লাল চোখ একভাবে ওর দিকে হিংস্র দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে। এরপর সাহেবের সেই বিলেতি মুখে ফুটে ওঠা ওই ভয়ানক হাসি দেখে শম্ভুর হৃৎপিণ্ডটা কিছুক্ষণের জন্য যেন কাজ করা বন্ধ করে দিল। শম্ভু বেশিক্ষণ ওই ভয়ানক চোখ দুটোর দিকে তাকিয়ে থাকতে পারল না। ও আতঙ্কে নিজের চোখ দুটো বন্ধ করে ফেলল। তারপর কাঁপতে কাঁপতে সেই অন্ধকার ঘরে শুয়ে ও ভাবতে লাগলো, এটা কি দেখছে শম্ভু? এটা কি সম্ভব? ছবির ভিতরে থাকা মানুষের শরীর থেকে রক্ত পড়ছে, তাছাড়া ওই ভয়ানক লাল চোখ দুটো, ওগুলোই বা কার? খানিকক্ষণ চোখ বন্ধ করে চুপ করে শুয়ে কাঁপছিল শম্ভু। হঠাৎ আরো একটা শব্দ ভেসে আসলো। না, এই শব্দটা আগের মতো নয়, অন্যরকম। শব্দটা কিসের তা দেখার জন্য কাঁপতে থাকা অবস্থাতেই শম্ভু নিজের চোখ দুটো খুলে আবার তাকালো সাহেবের সেই ছবির দিকে। দেখলো এইবার সেই চোখের জায়গাটা খালি। সেখানে লাল চোখ দুটো আর নেই, কিন্তু একটু আগে যে ও সেই ভয়ঙ্কর লাল চোখ দুটো দেখেছিল, তাহলে ও কি ভুল দেখলো? এরপর শম্ভু হঠাৎ দেখলো সাহেবের ছবির পেছন থেকে তিনটি ইঁদুর বেরিয়ে ডাকতে ডাকতে দেওয়ালের এপার থেকে ওপারে চলে গেল। তখনই শম্ভু খেয়াল করলো ওরা যেখান থেকে যাচ্ছে সেখানে লেগে রয়েছে লাল রক্তের ছাপ। শম্ভুর কাছে এইবার সবটা পরিষ্কার হয়ে গেল। শম্ভু বুঝলো তার মানে এই ইঁদুরগুলোই সাহেবের বুকে ওই অবস্থা করেছে, আর ওই রক্তের দাগটা এদের মধ্যে একটা ইঁদুর জখম, সেখান থেকেই সৃষ্টি। কিন্তু ওই লাল চোখ দুটো, ওটাও কি তবে ইঁদুরের ছিল? হয়তো তাই হবে, বা হয়তো ভুল দেখেছিল। এই ভেবেই শম্ভু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর কপালের ঘাম মুছে পাশ ফিরে শুয়ে পড়ল। হ্যালো এভরিওয়ান, আমি দীপেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা ইউটিউব চ্যানেলের সকল গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। আজ আপনারা শুনবেন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, লক্ষ্মীকান্তপুরের স্টেশন মাস্টার। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার রয়েছি আমি দীপেন্দু দাস। শুরু হচ্ছে আজকের গল্প। ঘুম ভাঙল যখন, তখন দিনের আলো ফুটে বেশ বেলা হয়ে গিয়েছে। শম্ভু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে স্টেশনের দিকে রওনা দিয়ে দিল। শীতের সকাল, বেশ একটা ঠান্ডা বাতাস বইছে, চারপাশে ঠান্ডা ঠান্ডা ভাব। সূর্যের যে তেজ, তাতে কুয়াশার আবরণটা এখনো ঠিকভাবে কাটেনি। মাটির রাস্তার উপরে থাকা ঘাসের উপরে লেগে রয়েছে ছোট ছোট শিশিরের ফোঁটা। রাস্তার ধারের গাছপালাগুলোতেও চুপ করে দাঁড়িয়ে রয়েছে সেগুলো। কিন্তু শম্ভু হেঁটে চলেছে স্টেশনের দিকে। যেতে যেতেই শম্ভু শুনতে পেল ট্রেনের হুইসেলের আওয়াজ। এরপর শম্ভু আর কোনো দিকে না তাকিয়ে জোর পায়ে হেঁটে পৌঁছে গেল স্টেশনে। দেখলো কাল রাতে স্টেশনের অবস্থা দেখে শম্ভু এই স্টেশনটাকে যতটা নির্জন ভেবেছিল, দিনের আলোতে সেটা অতটাও নির্জন নয়। সকাল থেকে জনা 25-30 লোক দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। কেউ বা গল্প করছে, তো কেউ দাঁড়িয়ে খাবার খাচ্ছে। শম্ভু সেদিকে আর না তাকিয়ে অফিসে ঢুকে গেল। অফিসে ঢোকা মাত্রই ওর আগের স্টেশন মাস্টার ওকে এখানকার সবটা বুঝিয়ে দিয়ে চলে গেলেন। তবে যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, শম্ভুনাথ, তুই এখানে উঠেছো কোথায়? কেন, রেলের কোয়ার্টারে। শম্ভু দেখল ওর কথাটা শুনে পুরনো স্টেশন মাস্টারের মুখে একটা ভয়ের রেখা ফুটে উঠেছে। তিনি বললেন, শম্ভু, একটা কথা বলি।
একটু সাবধানে থেকো। শুনেছি জায়গাটা ভালো নয়। আমি তো গ্রামেরই একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম। সে থাকুন না মশাই, আপনার মতো আমি তো ভীতু নই যে টাকা দিয়ে আলাদা করে বাড়ি ভাড়া করে থাকবো। সরকারি সুবিধা পাচ্ছি, সেটা কেন ছাড়তে যাব? মনেই কথা ভাবলেও মুখে শম্ভু বলল, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এরপর স্টেশন মাস্টার চলে গেলে শম্ভু সারাদিন পায়রার খোপের মতো ওই ঘুপচি ঘরে কাটিয়ে কাজ শেষ করে সন্ধ্যেতে বাড়ি ফিরে গেল। এরপরে এভাবেই 4টে দিন কাটিয়ে ফেলল শম্ভু। মাঝে একটু সময় পেলে স্টেশনের আশেপাশের চত্বরটা ঘুরে দেখেছে। শীতের ভোরে রামদাসের সাথে খেজুরের রস খেতে গিয়েছে। সন্ধ্যার সময় গরম তেলেভাজার সাথে অফিসে বসেই গল্প করেছে গার্ডের সাথে। আর কোয়ার্টার নিয়ে স্টেশন মাস্টার ও দু একজন যা যা বলেছিল তেমন ভয়ের কিছুই ঘটেনি সেই কোয়ার্টারে। শুধু রাতের বেলা দোতলা থেকে অদ্ভুত একটা শব্দ আসতো, কিন্তু সেই সবে শম্ভু খুব একটা খেয়াল দেয়নি। এক প্রকার ঠিকঠাকই চলছিল সব। এরপর একদিন শম্ভু কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার ফলে শম্ভু অফিসটা বন্ধ করে বাড়ির দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন সময় ও রামদাসকে দেখতে পেল। রামদাস, কোথায় চললে? বাড়ি? হ্যাঁ বাবু। আজ তো কাজ অনেক আগেই হয়ে গেল। বিকেল 5টার ওই শেষ ট্রেন আজ সময় মতোই এসে পড়েছে। না হলে যা রাত করে, ভাবছি রোজই তো তাড়াতাড়ি ফিরি। আজ একটু চা খেয়ে আসলে মন্দ হয় না। তাছাড়া ঠান্ডাটা যা পড়েছে, তাতে গরম চা খেলে শরীরের সাথে মনটাও চাঙ্গা হয়ে যাবে। হ্যাঁ, চা খাবেন বাবু? তা চলুন না খুড়োর দোকানে। খুড়োর চা কিন্তু লক্ষ্মীকান্তপুরের বিখ্যাত চা। হ্যাঁ তাই চলো। এরপর শম্ভু রামদাসের সাথে কথা বলতে বলতে গ্রাম্য রাস্তা দিয়ে গিয়ে পৌঁছালো সেই খুড়োর চায়ের দোকানে। অবশ্য সেটাকে চায়ের দোকান কম, তাসের আড্ডা বললেই বেশি ভালো হয়। গাছের তলায় একটা ছোট্ট চায়ের দোকান। কেবল চা করার বড় উনুনটা বাদে পুরো জায়গা জুড়ে গোল করে কয়েকজন বসে তাস পেটাচ্ছে, আর মাঝে মাঝে বিড়িতে একটা দুটো টান দিচ্ছে। পাশে একটা কাঠের বেঞ্চি আছে, কিন্তু সেটার অবস্থা দেখে কেউ আর তার উপর বসেনি। কিন্তু রামদাস আর শম্ভু গিয়ে সেই বেঞ্চির উপরে বসলো। খুড়ো, দুটো গরম চা দিও তো। রামদাসের কথা শুনে খুড়ো 2 কাপ চা দিল। শম্ভু নিজের চাটা নিয়ে হালকা চুমুক দিতে শরীরের সব ঠান্ডা যেন নিমিষের মধ্যেই নেমে গেল। আহা, ঠান্ডা আবহে চা খাওয়ার স্বর্গীয় সুখ শম্ভু একবার অনুভব করতে পারল। চাটা কেমন বাবু? আহ, দারুণ। রামদাসের গলা পেয়ে তাস পেটাচ্ছিল যারা, তাদের মধ্যে একজন বলে উঠল, রামদাসের গলা পেলাম বলে মনে হলো না? হ্যাঁ, তা রামদাস আবার ওই চা খেতে আসলি নাকি? হ্যাঁ, আসলে ঠান্ডাটা যা পড়েছে। ঠান্ডা? হ্যাঁ, কোথায় ঠান্ডা? আরে এক পিক দারু খেয়ে নিবি, দেখবি সব ঠান্ডা কমে গিয়েছে, সব ঠান্ডা কমে গিয়েছে। কথাটা বলে লোকটা একবার পিছন ফিরে তাকালো, তারপর রামদাসকে দেখে নিয়ে শম্ভুর দিকে তাকালো। এটা আবার কাকে ধরে এনেছিস রে? দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। লোকটার কথা শুনে বাকি যারা তাস পেটাচ্ছিল তারাও একবার হ্যারিকেনের আলোতে শম্ভুকে দেখে নিল। গল্পটির নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে, তাই এই রকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানিয়ে দিন।